আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা জানো আমরা গত ক্লাসে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এর চ্যাপ্টার 5 হিসাব বিজ্ঞানের নীতিমালা এই অধ্যায়ের আমরা ক্লাস করেছি এবং সেই অধ্যায়ের আলোচনা শেষ করেছি। কাজেই আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 8 দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাবরক্ষণ। তোমরা জানো নাসির স্যার তোমাদেরকে চ্যাপ্টার 6 প্রাপ্য হিসাবের হিসাবরক্ষণ এই অধ্যায় পড়াচ্ছে। এই অধ্যায় শেষ করে উনি চ্যাপ্টার 7 অর্থাৎ সপ্তম অধ্যায় কার্যপত্র এই অধ্যায় পড়াবে। কাজেই আমি পঞ্চম অধ্যায়ের পরে আজকে অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পত্তির হিসাবরক্ষণ শুরু করব। তাহলে এখন এই দৃশ্যমান বা অদৃশ্যমান সম্পত্তি বলতে কি বোঝায়, আমরা একটু স্লাইডে দেখি যে তোমরা দেখো পরের স্লাইড। দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পত্তি এর মধ্যে মূলত আমরা এই চ্যাপ্টারে স্থায়ী সম্পদগুলোকে বোঝাবো, যে দৃশ্যমান এবং অদৃশ্যমান স্থায়ী সম্পদ। এখন দৃশ্যমান স্থায়ী সম্পদ কোনগুলো, অদৃশ্যমান স্থায়ী সম্পদ কোনগুলো? দৃশ্যমান স্থায়ী সম্পদ হতে পারে যেমন আসবাবপত্র, বিল্ডিং, ল্যান্ড বা ভূমি, এরকম যন্ত্রপাতি। তাহলে এইগুলো হচ্ছে দৃশ্যমান স্থায়ী সম্পদ। আর অদৃশ্যমান স্থায়ী সম্পদ যেমন গুডউইল অর্থাৎ সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো হচ্ছে অদৃশ্যমান স্থায়ী সম্পদ। তাহলে এই যে স্থায়ী সম্পদ সেটা হোক দৃশ্যমান হোক অদৃশ্যমান, তাহলে স্থায়ী সম্পদ বলতে কি বোঝায়? তাহলে স্থায়ী সম্পদ হচ্ছে, তোমরা স্লাইডে দেখো, স্থায়ী সম্পদ হলো যে সকল সম্পদ বা স্থায়ী সম্পদ হলো সেই সকল সম্পদ যা 1 বছরের বেশি সময় ব্যবহারযোগ্য এবং যা পুনঃ বিক্রয়ের উদ্দেশ্যে না রেখে স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে অন্য ধরনের সম্পদ এবং রাজস্ব মুনাফা অর্জনের উদ্দেশ্যে রাখা হয়। স্থায়ী সম্পদকে অনেকে মূলধনী সম্পত্তি হিসেবে অভিহিত করে থাকে। তাহলে স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদের কিছু বৈশিষ্ট্য আমরা এখান থেকে পাইলাম। 1 নম্বর হচ্ছে যেই সম্পত্তিগুলো 1 বছরের বেশি সময় ব্যবহার করা যায়। তাহলে স্থায়ী সম্পদ হবে ওইগুলো যেগুলো আমি 1 বছরের বেশি ব্যবহার করতে পারবো। তাহলে 1 বছরের কম যদি ব্যবহার করতে পারি কোনো সম্পদ, তাহলে সেটা আমার স্থায়ী সম্পদ হবে না, এটা আমার চলতি সম্পদ হবে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম, 1 বছরের বেশি ব্যবহার করা যাবে। 2 নম্বর বৈশিষ্ট্য যে সেই সম্পদগুলো আমরা প্রতিষ্ঠানে রাখছি বা আছে ব্যবহার করার উদ্দেশ্যে, পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে না। যেমন মনে করো আসবাবপত্র, আসবাবপত্র আমার 1 বছরের বেশি ব্যবহার করা যায়, কিন্তু আমি যদি আসবাবপত্রের ব্যবসায়ী হই, যে আমি আসবাবপত্র 1 লক্ষ টাকার আসবাবপত্র কিনলাম, উদ্দেশ্য হচ্ছে এটা আবার পুনঃবিক্রয় করে দিব, তাহলে সেই আসবাবপত্র কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সম্পদ হবে না। তাহলে স্থায়ী সম্পদ হবে যেই সম্পদগুলো 1 বছরের বেশি ব্যবহার করা যায় এবং সেগুলো আমি অর্জন করলাম বা কিনলাম, এটা প্রতিষ্ঠানে ব্যবহার করব এবং ব্যবহার করে আমি মুনাফা অর্জন করব বা আয় অর্জন করব। তাহলে স্থায়ী সম্পদ হবে যেই সম্পদগুলো 1 বছরের বেশি ব্যবহার করা যায় এবং যেই সম্পদগুলো আমি পুনঃ বিক্রয়ের উদ্দেশ্যে না কিনে ব্যবহার করার উদ্দেশ্যে কিনছি এবং ব্যবহার করে যাতে আমি রাজস্ব অর্জন করতে পারি বা মুনাফা অর্জন করতে পারি, সেই উদ্দেশ্যে আমি ব্যবহার করব। তারপর পরের স্লাইড দেখো। পরের স্লাইডে আমাদের আছে অবচয় অর্থ ও সংজ্ঞা। এখন মনে করো আমি স্থায়ী সম্পদ হিসাবে আসবাবপত্র,
আমি আসবাবপত্র কিনলাম 1,00,000 টাকার, যেই আসবাবপত্র আমি 5 বছর ব্যবহার করতে পারবো। তাহলে 5 বছর ব্যবহার করতে পারবো আসবাবপত্র, তো 5 বছর পরে তার মানে আমার প্রতিষ্ঠানে এই আসবাবপত্র থাকবে না। তাহলে আসবাবপত্র ব্যবহার করার কারণে আমার এই আসবাবপত্রের যে মূল্য হ্রাস হচ্ছে, সেই মূল্য হ্রাস হচ্ছে আমার অপচয়। যেমন মনে করো আমি 1,00,000 টাকায় একটা আসবাবপত্র কিনলাম বা একটা আলমারি কিনলাম, 1 বছর ব্যবহার করলাম অথবা নাই ব্যবহার করলাম, আমার প্রতিষ্ঠানে ছিল। 1 বছর পরে যদি সেই আসবাবপত্র আমি বিক্রি করতে চাই, তাহলে কিন্তু আমি 1,00,000 টাকায় বিক্রি করতে পারবো না। সেটা হয়তো আমাকে 80,000 বা 90,000 অর্থাৎ 1,00,000 টাকার কমে আমাকে বিক্রি করতে হবে। তাহলে এই যে 1 বছর, তো 1 বছরে কিন্তু এই আসবাবপত্রের ফিজিক্যাল যে স্ট্রাকচার বা অবকাঠামোগত কোনো পরিবর্তন মনে করা হয় নাই, তারপর কিন্তু আমার আসবাবপত্রের মূল্য কমে গেছে। তাহলে কোনো সম্পত্তির ব্যবহার করার কারণে অথবা সময় অতিবাহিত হওয়ার কারণে যে মূল্য হ্রাস হয়, সেটাকে আমরা অপচয় বলি। তাহলে এখানে আমাদের সংজ্ঞায় কি দেওয়া আছে? অপচয় একটি অনগদি খরচ, এটি একটি বন্টন প্রক্রিয়া, প্রসেস অফ অ্যালোকেশন। স্লাইডটা দেখো। তাহলে স্থায়ী সম্পত্তির মোট অর্জন মূল্যকে বিভিন্ন বছরের মধ্যে ভাগ করে দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে অপচয়। তো অপচয় সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে। অপচয়কে আমরা অনেকে মনে করি যে একটা সম্পত্তি আমি 1 বছর আগে কিনছিলাম 1,00,000 টাকায়, আজকে এটার মূল্য আছে, আমি বাজারে যদি বিক্রি করি, মনে করো আমি বিক্রি করতে পারবো 70,000 টাকা। তাহলে ডিফারেন্স 30,000 টাকা। তাহলে আমি 30,000 টাকা অপচয় ধরলাম আর 70,000 টাকা আমার সম্পত্তির মূল্য ধরলাম। তাহলে আসলে বিষয়টা এরকম না যে আমার আজকের বাজার মূল্য এবং ক্রয় মূল্য দুইটার পার্থক্য অপচয়, বিষয়টা এরকম না। তাহলে সংজ্ঞার মধ্যে আমাদের বলা ছিল এটি একটি বন্টন প্রক্রিয়া। এখন কি বন্টন প্রক্রিয়া বলছে? স্থায়ী সম্পত্তির মোট অর্জন মূল্যকে বিভিন্ন বছরের মধ্যে ভাগ করে দেওয়ার প্রক্রিয়া হলো অপচয়। তাহলে আমার এটা মনে করো আসবাবপত্র, মূল্য হচ্ছে 1,00,000 টাকা আর আয়ুষ্কাল 5 বছর। ভগ্নাবশেষ মূল্য 0, অথবা আমরা ধরতে পারি 10,000 টাকা। তাহলে আজকে আমি আসবাবপত্র কিনলাম 1,00,000 টাকায়, তাহলে এটা দাম 1,00,000। আয়ুষ্কাল 5 বছর, তার মানে আমি এটা ব্যবহার করতে পারবো 5 বছর। আর ভগ্নাবশেষ মূল্য মানে হচ্ছে 5 বছর শেষ হয়ে গেলে, মনে করো আমি আলমারি কিনলাম 10,000 টাকায়, 5 বছর ব্যবহার করলাম। তো 5 বছর ব্যবহার করার পরে আমি যে এটা যদি বিক্রি করি, তাহলে কত টাকায় বিক্রি করতে পারবো, সেটা আনুমানিক আমার ভগ্নাবশেষ মূল্য আমরা ধরলাম 10,000 টাকা। তাহলে 5 বছরে আমি ব্যবহার করলাম 90,000 টাকার উপযোগ। তাহলে এই যে ব্যবহার করলাম 90,000 টাকার উপযোগ, এটাকে আমি 5 বছরে খরচ হিসাবে দেখাবো প্রতি বছর, তাহলে 18,000 টাকা। তাহলে 18 × 5, 90,000 টাকা আমি খরচ হিসাবে দেখাবো 5 বছরে। তাহলে প্রতি বছর দেখাবো কত? 18,000 টাকা। তাহলে আমাদের অপচয় হচ্ছে আমার স্থায়ী সম্পত্তির অর্জন মূল্যকে বিভিন্ন বছরের মধ্যে ভাগ করে দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে অপচয়। তো স্থায়ী সম্পত্তির অর্জন মূল্য 1,00,000 টাকা, 5 বছর ব্যবহার করার শেষে আমার থাকবে 90,000 টাকা, সরি 10,000 টাকা। তাহলে বাকি 90,000 টাকা আমি 5 বছরের মধ্যে ভাগ করে দিলাম খরচ হিসাবে। তারপর পরের স্লাইড দেখো।
অবচয় দার্যের পদ্ধতিসমূহ। আমরা যে অবচয় ধরব স্থায়ী সম্পত্তির উপরে, সেটার অনেকগুলো পদ্ধতি আছে। তাহলে এখানে আমরা 5টা পদ্ধতি নিয়ে আলোচনা করব, আরও অনেকগুলো পদ্ধতি আছে, তাহলে যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে পদ্ধতিগুলো কি কি? 1 নম্বর হচ্ছে সরল রৈখিক পদ্ধতি, ইংরেজিতে বলে স্ট্রেইট লাইন মেথড বা স্ট্রেইট লাইন ডেপ্রিসিয়েশন মেথড। 2 নম্বর হচ্ছে উৎপাদন একক পদ্ধতি, যেটাকে বলে ইউনিট মেথড। 3 নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। 4 নম্বর হচ্ছে দ্বিগুণ হ্রাসপ্রাপ্ত জের পদ্ধতি, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। 5 নম্বর হচ্ছে বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতি। তাহলে তোমরা এই পদ্ধতিগুলো একটু খাতায় লিখো। অবচয় দার্যের পদ্ধতিসমূহ। তাহলে 1 নম্বর হচ্ছে সরল রৈখিক পদ্ধতি, স্ট্রেইট লাইন মেথড। 2 নম্বর হচ্ছে উৎপাদন একক পদ্ধতি, ইউনিট অফ প্রোডাকশন মেথড। 3 নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। 4 ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। 4 নম্বর দ্বিগুণ হ্রাসমান জের পদ্ধতি, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। 5 নাম্বার বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতি বা সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। তাহলে অবচয় ধরার আমরা অনেকগুলো পদ্ধতি এখানে দেখলাম। তো এখন আমরা প্রত্যেকটা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এরপরে বিভিন্ন পদ্ধতিতে আমরা অঙ্ক করার শিখব। তাহলে আমরা বললাম অবচয় ধরার প্রথম পদ্ধতি সরল রৈখিক পদ্ধতি বা স্ট্রেইট লাইন মেথড। এইটা কি জিনিস? আমরা অবচয় আলোচনা করার জন্য এবং বোঝার সুবিধার্থে তোমাদেরকে একটা এক্সাম্পল আগে দিয়ে নেই। এই এক্সাম্পলের ভিত্তিতে আমরা সবগুলো অবচয়ের মেথড আলোচনা করব বা আস্তে আস্তে মেথডগুলো আলোচনা করব। মনে করো জানুয়ারি 1, 2020 যন্ত্রপাতি ক্রয় 1 লক্ষ টাকা। আয়ুষ্কাল 5 বছর।
ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 10,000 টাকা। তাহলে এই ইনফরমেশনগুলো আমরা এই সরলরৈখিক পদ্ধতিতে অপচয় ধার্য করার ক্ষেত্রে শিখব বা এই ইনফরমেশনগুলো ব্যবহার করব। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অপচয় আমরা কিভাবে নির্ণয় করব, তো আমরা পরের স্লাইডে দেখব। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অপচয় ধার্য করার সূত্র বা পদ্ধতি। এরপরের স্লাইড। তাহলে সরলরৈখিক পদ্ধতি এই পদ্ধতির বার্ষিক অপচয় এর সূত্র হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল। ইংরেজিতে যখন বলি তখন এটা লেখার প্রয়োজন নেই, আমি বোঝানোর জন্য শুধু বলতেছি কস্ট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল এন বা স্মল এন। তাহলে সি হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য কস্ট, বি হচ্ছে এস হচ্ছে সেল বেস ভ্যালু বা ভগ্নাবশেষের মূল্য, এন হচ্ছে আমার আনুমানিক আয়ুষ্কাল। তাহলে আমার সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অপচয় বের করার ফর্মুলা। এখন আমার এই যে সম্পত্তি জানুয়ারি 1, 2020 আমি একটা সম্পত্তি কিনলাম 1 লক্ষ টাকায়, যার আয়ুষ্কাল বা আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 10,000 টাকা। তাহলে 2000 এটার বার্ষিক অপচয় 2020 সাল, আমার যেহেতু এটা জানুয়ারির 1 তারিখে আমি ক্রয় করছি, তাহলে 2020 সাল 1 বছর, 1 বছরের অপচয় হবে। আমার সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 10,000 টাকা, আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। তার মানে আমার বাৎসরিক অপচয় হবে 18,000 টাকা। তাহলে 2020 সালে আমার অপচয় 18,000 টাকা। এখন যদি বলা হয় 2021 সালে আমার অপচয় কত, আমার সরলরৈখিক পদ্ধতিতে আমার প্রতি বছর যদি পুরো বছরে অপচয় নির্ণয় করি, তাহলে প্রতি বছর আমার অপচয়ের পরিমাণ সমান হবে, কারণ আমার বার্ষিক অপচয় এর ফর্মুলা হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য মাইনাস আনুমানিক আয়ুষ্কাল। তাহলে প্রত্যেক বছরে আমার একই সূত্র। আমি যদি 2021 সালের ফর্মুলা বসাই, তাহলে আবার সেই একই ফর্মুলা একই সংখ্যা বসাবো। আমার সম্পত্তির ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, আমার ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা, আমার আনুমানিক আয়ুষ্কাল 5 বছর, তাহলে 18,000 টাকা। তাহলে 2022 সালের অপচয় কত হবে? 18,000 টাকা। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে যেহেতু প্রত্যেক বছরে অপচয় সমান হয়, এই জন্য প্রথম বছরের অপচয় বের করে পরের বছরগুলো শুধু সংখ্যা লিখে দিলেই হয়, কারণ আমার যেহেতু প্রত্যেক বছরে সমান হবে, এই জন্য প্রত্যেক বছরের জন্য আলাদা আলাদা ফর্মুলা লিখে বের করার প্রয়োজন পড়ে না। তাহলে সরলরৈখিক পদ্ধতি হচ্ছে যেই পদ্ধতিতে আমার প্রতি বছর সমান হারে অপচয় ধার্য করা হয়, এবং অপচয় ধার্যের ফর্মুলা হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য মাইনাস আনুমানিক আয়ুষ্কাল। তাহলে ভগ্নাবশেষ মূল্য বলতে আমরা কি বুঝলাম? সম্পত্তির আয়ুষ্কাল, সারা যতদিন এটা ব্যবহার করা যাবে, সেই আয়ুষ্কাল ব্যবহার করার পরে এটা যদি আমি বিক্রি করি তাহলে কত টাকা পাবো, সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। তাহলে যন্ত্রপাতি এর আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। এখন এখানে দেখো আরেকটা শব্দ হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল।
তাহলে আমরা আনুমানিক আয়ুষ্কাল বললাম কেন? কারণ হচ্ছে আজকে 2020 সালের জানুয়ারি মাসে আমি যন্ত্রপাতি কিনলাম 1 লক্ষ টাকায়। আমি আশা করতেছি এটা 5 বছর আমি ব্যবহার করতে পারবো, কিন্তু এটা কিন্তু নিশ্চিত না যে আমি 5 বছর ব্যবহার করতেই পারবো। হইতে পারে 3 বছর পরে এটা আগুন লেগে ডেস্ট্রয় হয়ে গেল, অথবা অন্য কোনো কারণে নষ্ট হয়ে গেল। তাহলে এটা আমি নিশ্চিত না, কিন্তু পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী অথবা যারা এটা তৈরি করছে তাদের গ্যারান্টি অনুযায়ী বা ওয়ারেন্টি অনুযায়ী আমি ধারণা করলাম যে এটা আমি 5 বছর ব্যবহার করতে পারবো। এই জন্য আমরা আয়ুষ্কালকে লিখি আনুমানিক আয়ুষ্কাল। তাহলে কোনো সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল পর্যন্ত ব্যবহার করার পরে এই সম্পত্তির যে মূল্য থাকবে সেটাকে বলি আমরা ভগ্নাবশেষ মূল্য। তাহলে কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে এমন হইতে পারে যে সম্পত্তির ক্রয় মূল্য দেয়া আছে কিন্তু ভগ্নাবশেষ মূল্য 0, অর্থাৎ এই সম্পত্তি ব্যবহার শেষে এটার কোনো ভগ্নাবশেষ মূল্য নাই বা এটার কোনো মূল্য থাকবে না। তখন আমরা কি করব? বার্ষিক অপচয় ইকুয়ালস সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল। এই ফর্মুলা ঠিকই লিখব। তো এই ফর্মুলা লেখার পরে আমরা এখানে ভগ্নাবশেষ মূল্য 0 দিব। তাহলে 5 বছরে আমার অপচয় বের হবে প্রত্যেক বছরে 20,000 টাকা। তাহলে আমার তখন বার্ষিক অপচয় হবে 20,000, 2020 সালে 20, 21 সালে 20, 22 সালে 20, প্রত্যেক বছর 20,000 টাকা। তাহলে সরলরৈখিক পদ্ধতি আমরা বার্ষিক অপচয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জানলাম, বুঝলাম। এখন সরলরৈখিক পদ্ধতিতে আমি যে অপচয় ধরলাম এটা কত পার্সেন্ট হারে অপচয় ধরলাম সেটা কিন্তু আমরা জানি না। মানে এখন পর্যন্ত এইভাবে বের করলে এখন পর্যন্ত আমরা জানি না। যে আমরা বার্ষিক অপচয় কত হবে সেটা জানলাম, বার্ষিক অপচয় আমার 18,000 টাকা বা ভগ্নাবশেষ মূল্য না থাকলে 20,000 টাকা, কিন্তু অপচয়ের হার কত? আমাকে যদি অপচয়ের হার নির্ণয় করতে বলে তখন আমি কিভাবে নির্ণয় করব সরলরৈখিক পদ্ধতিতে? তাহলে অপচয় হার সমান বার্ষিক অপচয় ডিভাইডেড বাই সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য। তাহলে বার্ষিক অপচয় ডিভাইডেড বাই সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমার ইন্টু 100। তাহলে বার্ষিক অপচয় আমার ছিল প্রথমে 18,000 টাকা, সম্পত্তির ক্রয় মূল্য 1 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। তাহলে 18,000 ডিভাইডেড বাই 90,000, আমি যদি 1 লক্ষ থেকে মাইনাস করি 10,000 ইন্টু 100, তাহলে আমি যদি গুণ করি তখন পাবো 20। তো যেহেতু আমার হার দরকার অপচয়ের হার এবং 100 দিয়ে গুণ করছি তখন হবে সেটা আসলে 20%। তাহলে অপচয় হার নির্ণয় করার ফর্মুলা কি? বার্ষিক অপচয় ডিভাইডেড বাই সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ইন্টু 100। তাহলে আমরা 20% পাইলাম। আর যদি ভগ্নাবশেষ মূল্য না থাকতো তখন আমার অপচয় হয়তো কত? এখানে হয়তো 20,000 আর এখানে হয়তো 0, তখনও আমার অপচয় হার হয়তো 20%। এখন অপচয় হার নির্ণয় করার আরও একটা সূত্র আছে। তাহলে অপচয় হার নির্ণয় করার সূত্র আরেকটা কি? এটা হলো দ্বিতীয় সূত্র, অথবা অপচয় হার নির্ণয় করার। তাহলে অপচয় হার সমান সমান 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে
100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল হচ্ছে আমার 5 বছর, তাহলে 20%। তাহলে সবসময় এইটাও প্রযোজ্য যে আমার সরলরৈখিক পদ্ধতিতে অপচয় হার নির্ণয় করার জন্য আমি যদি 100%কে আয়ুষ্কাল দিয়ে ভাগ দেই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অপচয়ের হার। তাহলে আমার বড় সূত্র এটা আমি না ব্যবহার করে ইচ্ছা করলে ছোট সূত্র এটাও ব্যবহার করতে পারি। তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতিতে কোনো একটা সম্পত্তির অপচয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখলাম। অপচয় বার্ষিক অপচয় হবে আমার সম্পত্তি ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আনুমানিক আয়ুষ্কাল। আর অপচয়ের হার যদি আমাদেরকে নির্ণয় করতে বলে তখন আমার বার্ষিক অপচয় ডিভাইডেড বাই সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ইন্টু 100, অথবা দ্বিতীয় সূত্র হচ্ছে অপচয়ের হার ইকুয়ালস 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। যে কোনো একটা সূত্র আমি ব্যবহার করতে পারি। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি এই সম্পত্তি 2020 সালের জানুয়ারি মাসে না কিনা যদি জুলাইয়ের 1 তারিখ 2020 আমি সম্পত্তি কিনতাম, 2020 সালের জুলাইয়ের 1 তারিখ আমরা সম্পত্তি কিনলাম 1 লক্ষ টাকা, আনুমানিক আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। আগের সব ইনফরমেশন সেম, ভগ্নাবশেষ মূল্য 10,000, কিন্তু সম্পত্তির ক্রয় মূল্যের তারিখটা পরিবর্তন হয়েছে 2020-এর জানুয়ারি 1-এর পরিবর্তে জুলাইয়ের 1 তারিখ। এখন আমাকে বলল আমার বার্ষিক অপচয় অর্থাৎ 2020 সালের অপচয় নির্ণয় করো। তাহলে 20 সালের অপচয়, তখন আমি সূত্রটা লিখতেছি না, হবে 1 লক্ষ মাইনাস, তাহলে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য আনুমানিক আয়ুষ্কাল, এটা হচ্ছে আমার বার্ষিক অপচয়। তাহলে এই ফর্মুলা যদি ব্যবহার করি তাহলে বার্ষিক অপচয় পুরো বছর 2020 সালের পুরো বছরের অপচয় বের হবে। কিন্তু আমার সম্পত্তি তো আমি পুরো বছর ব্যবহার করি নাই, আমি তো জুলাইয়ের 1 তারিখে কিনছি, ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত ব্যবহার করছি, 6 মাস। তার মানে এইটা হচ্ছে পুরো বছরের অপচয়, আমি এখান থেকে ইনটু হাফ, তাহলে অর্ধেক, যেহেতু আমি সময়কাল অর্ধেক তাহলে আমি অপচয় নিব অর্ধেক। তখন হবে 9,000 টাকা। এখন সেইটা আমি যদি জুলাই মাসের 1 তারিখে না কিনা, আগস্ট মাসের 1 তারিখে কিনতাম, আর আমাকে বলতো 2020 সালের অপচয় নির্ণয় করো, তখন কি করতাম, আগস্ট মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত হয় 5 মাস, তাহলে এই 5 মাসের অপচয় আমাকে নির্ণয় করতে বললো। তাহলে আমি কি করতাম, এখানে 1 লক্ষ মাইনাস 10,000 ডিভাইডেড বাই 5, এটা হলো আমার 1 বছর অর্থাৎ 12 মাসের অপচয়, কিন্তু আমি ব্যবহার করছি 5 মাস, তাহলে আমার দরকার হচ্ছে 5 মাসের অপচয়। তখন আমি এখানে 12/5 অর্থাৎ এখানে আমার যেটা বের হবে 18,000, এটা হচ্ছে 12 মাসের অপচয়, এটাকে আমি 12 দিয়ে ভাগ দিলাম তাহলে পাইলাম 1 মাসের অপচয়, ইন্টু 5 দিয়ে গুণ করলাম তাহলে পাইলাম 5 মাসের অপচয়। তাহলে আমি ফর্মুলার মধ্যে যদি 5 মাসের অপচয় চাই তাহলে 12/5 ভাগ আমি গুণ করে দিব। এইভাবে যদি আমার 7 মাসের দরকার হয় তাহলে 12/7 ভাগ, আর যদি 6 মাস হয় তখন সাধারণত আমরা 12/6 ভাগ দিতে পারি, কিন্তু সাধারণত আমরা হাফ দিই। তবে সরলরৈখিক পদ্ধতিতে অপচয় নির্ণয় আশা করি তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তারপরও আমরা সামনে আরও বিভিন্ন প্রবলেম সলিউশন করব, তখন তোমরা এটা আরও ক্লিয়ার হবে। এর পরবর্তী পদ্ধতিতে আমরা যাব উৎপাদন একক পদ্ধতি। তাহলে পরবর্তী স্লাইডে কি আছে দেখো। তাহলে উৎপাদন একক পদ্ধতি
এটা কি জিনিস বলছে। এই পদ্ধতিতে কোনো একটি সম্পত্তির কার্যকর আয়ুষ্কাল আয়ুষ্কালে মোট কত পরিমাণ উৎপাদন হতে পারে তার একটি আনুমানিক উৎপাদন পরিমাণ স্থির করা হয়। সম্পত্তিটির প্রাথমিক মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অবশিষ্ট অংশকে ওই আনুমানিক উৎপাদনের একক দিয়ে ভাগ করে অপচয়ের হার নির্ণয় করা হয়। এরপর কোনো একটি বছরে অপচয়ের পরিমাণ ওই বছরের সম্পত্তি থেকে প্রকৃত উৎপাদনের পরিমাণকে একক প্রতি অপচয়ের হার দিয়ে গুণ করা হয়। এই পদ্ধতির আরেকটি নাম হচ্ছে যন্ত্রঘণ্টা হার পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে অপচয় নির্ণয় করার সূত্র কি? আচ্ছা, তো থিওরিটিক্যাল কথা যেটা বললাম এটা আসলে তোমরা কিছুই যারা আগে পড়ে আসনি কিছুই বুঝো নেই। আমি এখন সেটা তোমাদেরকে একটা ম্যাথমেটিক্যাল উদাহরণ দিয়ে সলিউশন করে দেব। মনে করো এই সেম প্রবলেম আমরা বছরের শুরুতেই ধরে নেই জানুয়ারি 1, 2020 আমরা একটা যন্ত্রপাতি কিনলাম 1 লক্ষ টাকায়, যার আয়ুষ্কাল 5 বছর। এখন ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। এটার এই 5 বছর লাইফে আমরা মনে করো 50,000 ইউনিট প্রোডাকশন করতে পারবো। মোট উৎপাদন ক্ষমতা 50,000 একক। আর 2020 সালে উৎপাদন মনে করো 8,000 একক। তাহলে আমরা এখন আছি 2 নম্বর পদ্ধতি। তাহলে অবচয় দার্যের পদ্ধতি সমূহ এর মধ্যে আমরা এখন আলোচনা করতেছি 2 নম্বর পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি। তো উৎপাদন একক পদ্ধতিতে আমি যে অবচয় ধরবো কিভাবে ধরবো? তাহলে এইখানে আমার বলা আছে আমার যন্ত্রপাতির ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা, মোট উৎপাদন ক্ষমতা হচ্ছে 50,000 একক, আর 2020 সালে উৎপাদন 8,000 একক। তাহলে 1 লক্ষ টাকায় আমি 5 বছর ব্যবহার করতে পারবো, 5 বছরে 50,000 একক উৎপাদন করতে পারবো। 50,000 একক উৎপাদন করার পরেও আমার এটার মূল্য থাকবে 10,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য। আমি উদাহরণটা সহজ করার জন্য আমি একটু এটার দাম এখন 1,10,000 টাকা ধরে নিই, যে আমি 1,10,000 টাকায় এটা ক্রয় করছি। আর 5 বছর শেষে বা 50,000 একক উৎপাদন করার পরে এটার ভগ্নাবশেষ মূল্য 10,000। তাহলে 5 বছরে 50,000 একক উৎপাদন করতে পারবো এবং 50,000 একক উৎপাদন করার পরে ভগ্নাবশেষ মূল্য আমার থাকবে 10,000 টাকা। তার মানে 5 বছরে উৎপাদন খরচ যন্ত্রপ্রতি হবে আমার 1 লক্ষ টাকা। তাহলে 50,000 একক উৎপাদন করলে আমার মূল খরচ হবে 1 লক্ষ টাকা। তাহলে 1 একক উৎপাদন করলে কত খরচ হবে? তাহলে উৎপাদন একক পদ্ধতিতে প্রথমে একক প্রতি অপচয় নির্ণয় করব। একক প্রতি অপচয় নির্ণয় করার ফর্মুলা সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মোট উৎপাদন একক। যে আমি
এই সম্পত্তির সারা জীবনে অর্থাৎ 5 বছর ব্যবহার করতে পারবো, 5 বছরে মোট কত টাকা উৎপাদন করতে পারবো। সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে 1,10,000, ভগ্নাবশেষ মূল্য 10,000, উৎপাদন একক 50,000 একক। তাহলে আমি যদি ভাগ দিই তাহলে 2 টাকা। তাহলে একক প্রতি অপচয়, আমি যদি 1 একক উৎপাদন করি আমার অপচয় হবে 2 টাকা। তাহলে 2020 সালের অপচয় সমান বাৎসরিক উৎপাদন একক গুণন একক প্রতি অপচয় হার। আমার 2020 সালে উৎপাদন হচ্ছে 8,000 একক, ইন্টু একক প্রতি অপচয় হার হচ্ছে 2 টাকা। তার মানে 2020 সালের অপচয় হচ্ছে 16,000 টাকা। তাহলে উৎপাদন একক পদ্ধতিতে আমরা কি করব, প্রথমে একক প্রতি অপচয় হার বের করব। একক প্রতি অপচয় হার কিভাবে বের করব, সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মোট উৎপাদন একক। এমন হইতে পারতো যে আমার এই সম্পত্তির কোনো ভগ্নাবশেষ মূল্য নাই, তখন আমার সম্পত্তি ক্রয় মূল্য 1,10,000, ভগ্নাবশেষ মূল্য 0, মোট উৎপাদন একক আমার যা দেয়া আছে তাই। তাহলে এরপর আমি যেই বছরে অবচয় বের করতে চাই সেই বছরে টোটাল আমি কত ইউনিট উৎপাদন করছি ওইটাকে আমি একক প্রতি অপচয় হার দিয়ে গুণ করলে আমি ওই বছরে অপচয় পেয়ে যাব। তাহলে আমরা 2 নম্বর পদ্ধতি দেখলাম, এখন দেখব 3 নম্বর পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তাহলে পরের স্লাইড দেখো। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলতে কি বোঝায়, এরপরের স্লাইডে যান। ক্রমহ্রাসমান জের পদ্ধতি আমরা মুখে বলতেছি যে এটা থাক। ক্রমহ্রাসমান জের পদ্ধতি হচ্ছে আমরা সম্পত্তির মূল্য যেটা দেয়া আছে প্রথম বছর সেই সম্পত্তির মূল্যের উপরে আমরা অপচয় ধার্য করব, তারপর দ্বিতীয় বছর সম্পত্তির মোট মূল্য বা ক্রয় মূল্য থেকে অপচয় বাদ দিয়ে তারপরে যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সের উপরে আমরা অপচয় ধার্য করব। তাহলে তৃতীয় বছর আমি দ্বিতীয় বছরের যে ব্যালেন্স ছিল সেখান থেকে অপচয় বাদ দিয়ে তৃতীয় বছর অপচয়, তার মানে অপচয় ধরার যে মূল ভিত্তি ভ্যালু প্রতি বছর কমতে থাকবে। তো এটা তোমরা উদাহরণ দেখলে ক্লিয়ার হবা। তবে এর আগে আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অপচয় নির্ণয় করার জন্য যে হার বা রেট ক্যালকুলেশন সেটার সূত্রটা একটু দেখে নেই। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অপচয় নির্ণয়ের হার কি হবে। অপচয় হার নির্ণয় করার ফর্মুলা হচ্ছে ওয়ান মাইনাস √n s ডিভাইডেড বাই c। তো এখানে n হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল, c হচ্ছে ক্রয় মূল্য বা কস্ট, আর s হচ্ছে
ভগ্নাবশেষ মূল্য। তাহলে সি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, এস সেল বেস ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার বা আনুমানিক আয়ুষ্কাল। তো এই ফর্মুলাটা যদি অনেকে একটু কঠিন মনে করে তাহলে বিকল্প সূত্র ক্রমহ্রাস। তাহলে আমরা করতেছি কি, ঘ নম্বরে অবচয় দার্যের পদ্ধতির মধ্যে 3 নম্বর ক্রমহ্রাসমানজের পদ্ধতি। তাহলে ক্রমহ্রাসমানজের পদ্ধতির অপচয় হার নির্ণয় করার প্রথম ফর্মুলা আমরা বললাম 1 মাইনাস রুট ওভার এন এস ডিভাইডেড বাই সি, অর্থাৎ এটা হচ্ছে নাম্বার অফ ইয়ার, এস হচ্ছে সেল বেস ভ্যালু, সি হচ্ছে আমাদের কস্ট প্রাইস। তাহলে এইখান থেকে আমরা যদি এখান থেকে আমাদের সংখ্যা বসাই তাহলে সংখ্যাটা হয়তো এরকম 1 রুট ওভার এন হচ্ছে 5, এস আমরা যেহেতু বাংলায় করতেছি তাহলে বাংলায় বের করি 1 মাইনাস রুট ওভার 5 এন হচ্ছে এখানে হলো 5, এস হচ্ছে সেল বেস ভ্যালু 10,000, সি হচ্ছে কস্ট 1 লক্ষ অথবা 1,10,000, অর্থাৎ কস্ট যা ধরবে। আমরা যেহেতু এই অঙ্কে কস্ট 1,10,000 ধরছি তাহলে 1,10,000 হচ্ছে কস্ট, সেল বেস ভ্যালু 10,000 ধরছি, আর আনুমানিক আয়ুষ্কাল 5 বছর। তাহলে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে এটা যদি সলিউশন করি তাহলে যেই হারটা হবে সেটা হবে আমার অবচয় হার। তবে এইখানে আবার আমি হার বের করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়, সেটা আমরা করে নেব। অথবা দ্বিতীয় সূত্র হচ্ছে, তাহলে অবচয় হার ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় হার সমান সমান সরলরৈখিক অবচয় হার ইন্টু 2। তাহলে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় হার সমান সরলরৈখিক অবচয় হার ইন্টু 2। এবং সরলরৈখিক অবচয় হার কত এখান থেকে যদি আমরা বের করতে চাই, তাহলে সরলরৈখিক অবচয় হার বের করার একটা ফর্মুলা আমরা শিখছিলাম 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল অর্থাৎ 5। তাহলে এইটা দিয়ে 100%কে আমার আয়ুষ্কাল দিয়ে ভাগ দিলে আমার বের হবে সরলরৈখিক অবচয় হার। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ দিই তাহলে এখানে হচ্ছে 20% ইন্টু 2 হচ্ছে 40%। তাহলে আমি সরাসরি ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অবচয় হার ইকুয়ালস 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইন্টু 2 এই ফর্মুলাও লিখতে পারি। তবে এই পার্সেন্টেজ এবং এই পার্সেন্টেজের মধ্যে কিছু পার্থক্য হবে। এখানে যে পার্সেন্টেজ বের হবে এখানে সেই পার্সেন্টেজ এক্স্যাক্টলি বের হবে না। দেখা যাবে যেখানে এইটাতে 40% বের হয়েছে, এইটা আমি সলিউশন করলে হয়তো 38.65%, অর্থাৎ একটা আনুমানিক ধরলাম, অর্থাৎ 40 হবে না, সেটা কিছু কম হবে। তবে এইটা হচ্ছে আসলে এক্স্যাক্ট পার্সেন্টেজটা বের হয়, এইটা আমার এক্স্যাক্ট বের হয় না। কিন্তু সহজ করার জন্য এই একটা পদ্ধতি আছে, কিন্তু একেবারে যদি আমরা গাণিতিকভাবে কোনটা শুদ্ধ সেটা বলতে চাই তাহলে এটা হচ্ছে শুদ্ধ। তাহলে ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে অপচয় হার নির্ণয় করা আমরা শিখলাম, যে একটা হচ্ছে ফর্মুলা ব্যবহার করে 1 মাইনাস রুট ওভার এন এস বাই সি, আর এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতির দ্বিগুণ হারে আমি অপচয় ধরব। তো যাই হোক, আমরা ধরলাম মনে করো সহজ হিসাবে 40%, এটা আমরা ধরলাম যে এখানে যে আমার ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশন থেকে আমরা 40% হারে অবচয় রেট পাইলাম। তাহলে আমি অবচয় কিভাবে ধরবো এখন?
তাহলে 2020 সালের অবচয় সমান সমান সম্পত্তির প্রারম্ভিক মূল্য ইনটু অবচয় হার। এটা হচ্ছে আমার ক্রমহ্রাস সমান জের পদ্ধতিতে অবচয় ধরার মূল ফর্মুলা। তাহলে আমি কোন বছরে অবচয় ধরবো? 2020 সালের। এখন 2020 সালের প্রারম্ভিক মূল্য বা 2020 সালের শুরুতে এই সম্পত্তির মূল্য কত ছিল? এই সম্পত্তির মূল্য ছিল 1,10,000 টাকা আমার ক্রয় মূল্য। তার মানে 2020 সালে আমার অবচয় হবে 1,10,000 ইন্টু অবচয় হার হচ্ছে 40%। তাহলে 40%-এ আমার হবে 44,000 টাকা। এখন 2021 সালের অবচয়। সালের অবচয় যখন ধরবো তখন আমার সম্পত্তির প্রারম্ভিক মূল্য, অর্থাৎ এই 2021 সালের প্রারম্ভিক মূল্য, 2021 সালের প্রারম্ভিক মূল্য কত? আমার 1,10,000 ছিল এটার মূল্য। গত বছর আমি অবচয় ধরছি 44,000 টাকা। তো অবচয় ধরার পরে 2021 সালের শুরুতে আমার মূল্য ছিল 63,000 টাকা। তাহলে 2021 সালের শুরুতে হলো 63,000, এইটার উপরে আমার অবচয়ের হার হচ্ছে 40%। তাহলে আমার অবচয় হার অ্যাপ্লাই করার পরে যে অ্যামাউন্ট হবে সেটা আমরা এখানে ধরব। তাহলে 2022 সালে অবচয় যখন ধরবো তখন এই 66,000 টাকা থেকে 2021 সালের অবচয় মাইনাস করার পরে যেটা থাকবে সেটার উপরে 40%। তাহলে এখানে আমার এই 40% অবচয় হার প্রত্যেক বছর ঠিক থাকবে, তবে আমার সম্পত্তির প্রারম্ভিক মূল্য এটা কমতে থাকবে। প্রথম বছর প্রারম্ভিক মূল্য 1,10,000, দ্বিতীয় বছর 1,10,000 থেকে 40,000 মাইনাস করলে যেটা পাইলাম 66,000। তৃতীয় বছরের প্রারম্ভিক মূল্য হবে এই 66,000 থেকে এই বছরের অবচয় মাইনাস করার পরে যেটা পাবো সেটা হচ্ছে তৃতীয় বছরের প্রারম্ভিক মূল্য, তার উপরে 40%। এইভাবে আমার প্রতি বছর প্রারম্ভিক মূল্য কমতে থাকবে। তাহলে ক্রমহ্রাস সমান জের পদ্ধতি, অর্থাৎ আমার যে জের মানে কি ব্যালেন্স। তাহলে আমার এই যে সম্পত্তির ব্যালেন্স প্রতি বছর কমতে থাকবে। প্রথম বছর ছিল 1,10,000, তারপরের বছর 66, তারপরের বছর আরও কম, তারপরের বছর আরও কম। তো ক্রমহ্রাস সমান জের, এই প্রতি বছর যে আমার সম্পত্তির জের কমতেছে, এই হ্রাসমান জেরের উপরে আমি অবচয় হার অ্যাপ্লাই করে অবচয় নির্ণয় করব। এই জন্য এটা হচ্ছে ক্রমহ্রাস সমান জের পদ্ধতি। তাহলে আমরা ক্রমহ্রাস সমান জের পদ্ধতি পর্যন্ত অবচয়ের 3টা পদ্ধতি আলোচনা করলাম। আরও 2টা পদ্ধতি আমরা আলোচনা করব, তবে এটা আগামী ক্লাসে। তোমরা বইয়ে এই পদ্ধতিগুলোর উপরে যে অঙ্কগুলো করা আছে সেগুলো একটু প্র্যাকটিস করবা। আমরা নেক্সট ক্লাসে নতুন পদ্ধতি দেখব। আজকে এই পর্যন্তই। তোমরা নিয়মিত পড়াশোনা করবা, স্বাস্থ্যের প্রতি যত্ন নেবা। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।